ইচ্ছে থমকে গেল রাকার কথায়। খানিকক্ষণ তাকিয়ে থেকে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আই নো মিস্টার গ্যাংস্টার ও সব প্রেম ভালোবাসা টাইপের ছেলে না। বাবা, ইনিয়াত নিকান্দার রকস্টার একটা গ্যাংস্টার কেমন ছেলে, কেমন না, তার সম্পর্কে ভালোই জেনে গেছে দেখছি। রাকার কথায় ইচ্ছে চুপ করে গেল আবারও। তবে এটাও বুঝলো ওকে মৌনতা মানায় না, মৌনতা মানেই দুর্বলতা। কিন্তু ইচ্ছে তো দুর্বল নয়। রাকার থেকে দৃষ্টি সরিয়ে একটা শ্বাস ছেড়ে ইচ্ছে শক্তভাবে বলল, হাজারো ফ্যান ফলোয়ার ভালোবাসে ইচ্ছেকে, এদের সবাইকে গুরুত্ব দেয়া উচিত না রাখা। তবে হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, না চাইতেও ঘটনাক্রমে প্রাপ্তকে অনেকটাই চিনে গেছি। তুই যা ভাবছিস ওর দ্বারা এমন কিছু হতে পারে না। তুই চাস না এমন কিছু হোক? রাকা, ইচ্ছে কড়া গলা। রাকা দমলো না, শান্তভাবে বলল, কি হতে পারে কি হতে পারে না সেটা আমি তুই আমরা কেউ ঠিক করে দিতে পারি না ইচ্ছে। কিন্তু আমরা কি চাই, কিন্তু আমরা কে কি চাই সেটা নিতান্তই আমরা জানি। তুই কি চাস সেটা শুধু তোরই মন জানে। আমার শুধু একটাই অনুরোধ, ওই মনকে বেঁধে রাখিস না, তুই বাধা দিস না। সে অনুভূতি যার জন্যই হোক তাকে নিজের করে নিস, সে অনুভূতি যার জন্যই হোক তাকে নিজের করে নিস। প্লিজ ইচ্ছে, প্লিজ। রাকার অনুনয় ইচ্ছে উঠে দাঁড়ালো, সাথে রাকাও। ও বেশ বুঝলো ওর কথাগুলো ইচ্ছের অস্থিরতার জন্য দায়ী, তবে তার জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হবে না এই বিষয়েও নিশ্চিত রাকা। ইচ্ছে বেরিয়ে আসার জন্য পা বাড়িয়ে থেমে গেল। কি মনে করে আবারও রাকার দিকে ফিরে তাচ্ছিল্য বলল, ভালোবাসা আমার জন্য ধূসর মরুভূমির জলের মতো রাখা, হয় দুর্লভ নয়তো মরীচিকা। সত্যিকার প্রেম জোয়ার পেলামেই বা কই, প্রেমনগরে আটকাবো বলে দোষটা কি আমার? রাকা নিরুত্তর। ইচ্ছে বলল, তবে হ্যাঁ, যদি সত্যিই কোনোদিন অনুভব হয়, এই সেই ভালোবাসার অনুভব, এই সেই প্রেম জোয়ার, কথা দিচ্ছি সেই জোয়ারে আমি সর্বস্ব উজাড় করে দিব, সবটা। আর তখন পুরো পৃথিবী দেখবে ইচ্ছের ভালোবাসা, হার ক্রেজিনেস। কজ ইচ্ছে won't fall in love. She will rise in love, Raka. She will rise in. বলা শেষ করে ইচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। পিছন পিছন ছুটতে ছুটতে এতক্ষণ মোবাইলে চলাকলটা কাটলো রাকা। সঙ্গে সঙ্গে বাইক ব্রেক করলো প্রাপ্ত। সবে যেন ভিতর থেকে শ্বাস বেরোলো ওর। কানে গোজা ব্লুটুথটা কান থেকে খুলে নিজের ঠোঁট কামড়ে ধরলো ও। ইচ্ছেকে ছেড়ে হসপিটাল থেকে চলে আসলেও ওকে নিয়ে চিন্তা হচ্ছিল প্রাপ্তর, তাই ওই রাকাকে হসপিটালে যেতে বলেছিল ইচ্ছেকে দেখতে যেতে। কিন্তু রেস্টুরেন্টে ঢুকে রাকা কল করেছিল ওকে, ব্লুটুথে রিসিভ করে কয়েকবার হ্যালো হ্যালো বললেও প্রত্যুত্তর পায়নি প্রাপ্ত। ভেবেছিল রাকা হয়তো ভুলে ডায়াল করেছে। ও নিজেই কল কেটে দিতে যাচ্ছিল, কিন্তু ইচ্ছের স্বর শুনে আর কলটা কাটতে ইচ্ছে করেনি ওর। ওদের কথোপকথন শুনতে শুনতেই প্রাপ্ত বাইক চালিয়েছে পুরোটা পথ। কিন্তু ইচ্ছে শেষ কথায় কিছু তো ছিল। গায়ের সমস্ত জোর যেন সব হারিয়ে ফেলল ও হঠাৎই। মাঝ রাস্তায় নিজের বিমর্ষত্বটা নিয়ে বাইক দাঁড় করিয়ে রেখেছে। ইচ্ছে প্রেমে পড়বে না, ইচ্ছে তো প্রেমে উতল হবে। প্রেম জোয়ারে উত্থান লাভ করবে সে, মাতাবে প্রেম পাগলামিতে। কানে শুধু এই কথাগুলোই বাজতে লাগলো প্রাপ্তর। পিছনের হাজারো গাড়ির হর্নের শব্দ কানে আসলো না ওর। মন প্রাণ জুড়ে বরং এক তীব্র লোভের সঞ্চারণ। ওই ইচ্ছে নদীতে ভরাডুবি হোক শুধু প্রাপ্ত, প্রেম জোয়ার হোক তো হোক প্রাপ্তর নামে, শুধুই প্রাপ্তর নামে। সন্ধ্যায় কফি বানাবে বলে কিচেনে ঢুকে খইকে দেখে দরজায় দাঁড়িয়ে গেল প্রাপ্ত। খই খুব মনোযোগ দিয়ে কাবার্ডগুলো দেখছে, যেন কিছু খুঁজছে ও। দিনগুলোর সাথে মিষ্টি ঘরের নিজেকেই মানিয়ে নিয়েছে খই। আর এই বাসায়ও ওর আসা যাওয়া হয় সাদিক সাহেবের কাছে পড়ার উদ্দেশ্যে। তবে ওর সাথে তেমন কথা বলা হয়ে ওঠেনি প্রাপ্তর। বলা বাহুল্য, খই সুযোগ দেয়নি এমনটাই মনে হয়েছে ওর, তাই নিজে থেকেই দূরত্ব বজায় রেখেছে প্রাপ্ত। আজও তাই দরজায় দাঁড়িয়ে বলল, তুমি কিচেনে কেন? আটকে উঠল খই। সেদিন সাদিক সাহেবের কথায় ওর মনে প্রাপ্তকে নিয়ে কোনো এক আতঙ্ক ঢুকে গেছে যেন। কি, কেন, কোনো উত্তর নেই এসবের, তবে আছে কোনো এক ভয়। তাই প্রাপ্ত যখন বাসায় থাকে না তখনই ও পড়তে আসে এই বাসায়।
তবে আজকে এই সময় আসতে বাধ্য হয়েছে ও। সাদেক সাহেব ওর হাতে বানানোর খাবার খেতে চেয়েছিলেন। ও কিছু বলার আগেই প্রাপ্তর পাশ থেকে পিয়ালি বলল, জানিস ভাইয়া, আজ বাবা ওর হাতের রান্না খেতে চেয়েছে, তাই এইভাবে। প্রাপ্ত বিস্ময়ে বলল, ওর হাতের রান্না মানে? তুমি রান্না জানো খই? হ, মায়ে করতে না দিলেও সব শিখাইছিল আমারে। খই ধীর গলায় বলল। পিয়ালি প্রাপ্তর কানে ফিসফিসিয়ে বলল, বাবার পছন্দের তারিফ করতে হয় রে ভাইয়া, দেখ না জেনে শুনে রান্না জানে, বৌমা এনেছে দেখছিস একদম। প্রাপ্ত এক পলক ফাঁকা দৃষ্টিতে তাকালো পিয়ালির দিকে। পিয়ালি গলা ঝেড়ে বলল, আহারে, বাবা আমার শখ করে বইয়ের হাতে রান্না খেতে চাইলো, ওই তো মনে হয় কিছুই খুঁজে পাচ্ছে না। এক কাজ কর ভাইয়া, আমি তো কিছু পাই না, তো তুই বরং হেল্প কর ওকে। নিজে কিছু পড়তে চাস না আবার, বাবার কিন্তু তোর রান্নার টেস্ট মুখস্থ। সো নো চিটিং, আমি পড়তে গেলাম, ভাই। পিয়ালি চলে গেল। প্রাপ্ত কোনো উপায় না দেখে কিচেনে ঢুকলো। ওকে ভেতরে ঢুকতে দেখে ইতস্তত করতে করতে ওর নাই আঙুল পেঁচাতে শুরু করেছে খই। প্রাপ্ত লক্ষ্য করেছে ওর অস্বস্তি। চট জলদি যাবতীয় জিনিস বের করে দিয়ে বলল, আমি দূরেই থাকছি, তুই নিজের মতো করেই রান্না করো। আস্তে ধীরে নিজের কাজ শুরু করলো খই। প্রাপ্ত অনেকটা দূরে দাঁড়িয়ে ফোন কল করছে। কাজ করতে করতে আর চোখে ওকে লক্ষ্য করছিল খই। প্রাপ্তর নজর পুরোপুরি ফোনে। প্রাপ্তকে লক্ষ্য করতে গিয়ে অসাবধানবশত গরম তেলের কিছুটা ছিটে এসে হাতে লাগে খইয়ের। আহ, শব্দের মৃদু আর্তনাদ করে উঠল ও। ফোন ছেড়ে ছুটে এসে হাত ধরল প্রাপ্ত। বাসায় ফেরার সময় কিচেনের জানলায় চোখ পড়তেই প্রাপ্তকে খইয়ের হাত ধরে থাকতে দেখলো মিষ্টি। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল ও। সেকেন্ড দুই দাঁড়িয়েই থেকে জোরে একটা কৃত্রিম হাসি ফুটালো ঠোঁটে। ওর এমন ঋণাত্মক অনুভূতি হওয়াটাকে স্বাভাবিকভাবে নিতে চায় ও। প্রাপ্ত ছেলেটা এমন, যার প্রতি যে কারোর মুগ্ধতা আসা আবশ্যক। ব্যতিক্রম হয়নি ওর ক্ষেত্রেও। তাই সে মুগ্ধতার মানুষটাকে অন্য একটা মেয়ের সাথে দেখে এমন অনুভব হচ্ছে ওর, যেটার কোনো মানেই হয় না। প্রাপ্ত তার সাথেই ভালো থাকুক, যাকে ও ভালোবাসে, এটাই হওয়া উচিত। মৃদু হেসে সাইড ব্যাগের ফিতাটাও ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো মিষ্টি। দরজার লক খুলে ব্যাগ রেখে টেবিলের পানির গ্লাস পানি শেষ করলো আগে। একটা বড়সড় শ্বাস ফেলে সবে বিছানায় বসতে যাবে, বিছানায় থাকা কাগজগুলো দেখে থমকে দাঁড়িয়ে রইল মিষ্টি। 3টে কাগজ পাশাপাশি, মাঝেরটাতে অতি সুন্দরভাবে লেখা, আই লাভ ইউ মিষ্টি, উইল ইউ ম্যারি মি। এটা দেখে দুদণ্ড থেমে রইল মিষ্টি। কে লিখেছে এটা ভাবার আগে ওর চোখ পড়ল পাশের কাগজ দুটোতে। ডান পাশে একটা প্রমোশন লেটার, বা পাশে ট্রান্সফার লেটার। মিষ্টি বুমুর। দুটো কাগজই সাফওয়ানের। কাপা কাপা হাতে ট্রান্সফার লেটারটা হাতে নিতে যাবে কেউ একজন বলল, আগে কাগজ তুলিস না মিষ্টি। মিষ্টি থেমে পিছে ফিরল। দরজার বাইরে থেকে ঘাড় চুলকে ভিতরে ঢুকলো সাফওয়ান। মিষ্টি আর চোখে তাকিয়ে রইল ওর দিকে। সাফওয়ান ওর দিকে তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে বলে উঠল, আই লাভ ইউ। আরো বড় বড় চোখে তাকালো মিষ্টি। মুচকি হেসে সাফওয়ান পিছিয়ে গেল। দরজার কাছে দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুছে দাঁড়িয়ে বলল, এই লুকিয়ে দিস না, সেই ছোটবেলা থেকে একসাথে আছি। তোর প্রেমে পড়াটা কিন্তু একটুও আশ্চর্য মতন কিছুই না। সাফওয়ান, এসব। সাফওয়ান সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টি থামলো। সাফওয়ান গলা স্বাভাবিক করে বলল, ভালোবাসা বলতে শিকার পর থেকে ভালোবাসার মতো একটা মানুষ খুঁজেছি মিষ্টি। পেয়েও গিয়েছিলাম বলে মনে হচ্ছিল এবারে। অনাথ বলে শিক্ষা জীবনে প্রতিষ্ঠিত শিক্ষার সাথে আর একটা জিনিস শিখেছি, অনাশ্রমে বড় হওয়ার অনাথকে ভালোবাসা যায় না। জানিস মিষ্টি, কলেজে যে মেয়েটা আমাকে এই শিক্ষা দিয়েছিল, পুলিশ জয়েন করার পর সে ফিরে আসতে চেয়েছিল আমার জীবনে, কিন্তু ততদিনে বুঝলাম আমার মন অন্যরকম। সে কোনো কাউকে ভালোবাসতে পারবে না, আর সেই মানুষটা তুই। তোকে আমি ভালোবাসি মিষ্টি। শ্বাস আটকিয়ে দাঁড়িয়ে রইল মিষ্টি। প্রাপ্তর প্রতি ওর অনুভূতি একান্তই ওর অনুভব। সেটা আজ অব্দি কাউকে জানতে দেয়নি ও। একা একা একতরফাই মুগ্ধতাই কেটেছে ওর দিনগুলো। নিশ্চিত ছিল ওর অনুভব পূর্ণতা পাবার নয়। তবে আজ সাফওয়ান যা বলল তাও তেমন অনাকাঙ্ক্ষিত ওর জন্য। এর বিপরীতে হ্যাঁ বলার পরিস্থিতি যেমন নয়, না বলার সাহসটাও ওর নেই। সাফওয়ান বলল,
আমি জানি প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার এসব নিয়ে কখনোই ভাবিস না তুই। এটাও জানি আমরা এই ভালোবাসা প্রকাশের জন্যে আমাদের সম্পর্কটা আগের মতো থাকবে না। তাই উপান্ত না দেখতে পেয়ে বাধ্য হলাম। তোর উত্তরে হ্যাঁ এলে এই প্রমিস লেটারটা আমরা হাতে দিস। আমি চাই তোর হাত থেকে লেটারটা অফিসিয়ালি আমার নামে হোক। আফটার অল তোকে নিয়ে তোর সংসার করতে হবে, তাই না? সাফওয়ান থামলো, একটা শুকনো কাশি দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবারও বলল, আর যদি উত্তর না হয় টাপসফিয়ার লেটারটা দিস এই শহরে। তোর জীবনে সাপনার ছোঁয়াটাও থাকবে না। উত্তর এখন দিতে হবে না, সময় নিয়ে জানাস। আচ্ছা। এক মুহূর্ত দেরি না করে সাফওয়ান বেরিয়ে গেল। শ্বাস ছেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল মিষ্টি। ট্রান্সফার লেটারের দিকে তাকিয়ে রইল একাধারে। চোখ থেকে টুপটাপ জল গড়াতে লাগলো ওর, আর ভিতরে হয়তো এক নীরব আর্তনাদ। ইচ্ছে রাকিনের গলা শুনে গান থামালো ইচ্ছে। চোখ মিলে তাকালো ও। অনেকক্ষণ আগেই রাত নেমেছে ধরণীর বুকে। সুইমিং পুলের পানিতে বাগানের আলোগুলোর প্রতিফলন জলজল করছে, কিন্তু আকাশে মেঘের আনাগোনা। কালো মেঘের আড়ালে থাকা চাঁদ দেখা যাচ্ছে না। ইচ্ছে পানিতে পা ডুবিয়ে বসে আছে অনেকক্ষণ হলো। কাগজে নৌকা বানিয়ে সুইমিং পুলের পানিতে ভাসিয়েছে। টমি এতক্ষণ হাঁটছিল ওর পাশ দিয়ে। যেই না ইচ্ছে গিটার নিয়ে গান ধরেছে, ও গিয়ে সুন্দর মতন পাশে শুয়ে পড়েছে ইচ্ছে। রাকিনের কণ্ঠ শুনে টমিও উঠে দাঁড়ালো। গা ঝাড়া মেরে ইচ্ছের গা ঘেঁষে বুঝলো হয়তো কেউ এসেছে। ইচ্ছে কোল থেকে গিটারটা সরিয়ে পাশে রাখলো। পিছনে হাত দিয়ে আকাশের দিকে মুখ করে বসে বলল, কেমন আছিস? রাকিন ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাবা এসেছে? ইচ্ছে ঠোঁট টিপে হাসলো। রাজিম মাহমুদ এই বাসায় এসেছে মানে আবারও ওদের বিয়ের কথা। আর তার মানে রাকিন ভালো নেই। রাকিন এগোলো, ইচ্ছের পাশে হাঁটু গেড়ে প্যান্ট ভাঁজ দিতে দিতে বলল, তারপর কার সাথে একাকার হয়ে আলোর বৃত্তে মেশা প্ল্যান করছিস তুই? নিজেকে ইমাজিন করে নে না। আমি তুই আজ একাকার হয়ে মিশবো আলোর বৃত্তে। ইচ্ছের কৌতুকের সুর। রাকিন এক পলক ওর দিকে তাকালো, তারপর পানিতে পা ভিজিয়ে বসে সামনের একটা কাগজের নৌকা হাতে তুলে নিল ও। এক ধানে নৌকাটার দিকে তাকিয়ে থেকে নিজেও সুর তুলল। আমার মতো তুইও খেয়াকে মিস করিস? খেয়ার নাম শুনে কেউ কলিজা খামচে ধরলো যেন রাকিনের। নিজেকে সামলে মুখে বলল, ও আমাকে মিস করে নিচ্ছে, তাই আমিও ওকে মিস করি না, বলতে চাই। ইচ্ছে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। ও জানে এটা রাকিনের মনের কথা নেই। কথা ঘোরাতে বলল, আচ্ছা, আন্টি কেমন আছে? আমাদের বিয়ে না হওয়া অব্দি বোধহয় সে পুরোপুরি ভালো থাকবে না। আর আমাদের বিয়ে হলে ইসলাম ভালো থাকবে না। মনে মেঘ জমলেও ইচ্ছের কথায় রাকিন হেসে দিল। খানিকক্ষণ হেসে আবারও গম্ভীর হয়ে গেল ও। হাতের কাগজের নৌকা আবারও পানিতে ভাসিয়ে দিল। ইচ্ছে বলল, এভাবে আর কতদিন রাকিন? রাকিন পানির দিকে দৃষ্টি স্থির রেখে বলল, যতদিন না নতুন করে দুর্বলতা তৈরি হচ্ছে ততদিন। তোর দিক থেকে কোনোদিনও আমি হবে না সেটা জানি। তুই তো অনেক শক্ত মনের মানুষ, আমার তো আমাকে নিয়ে যত অভিযোগ। কিন্তু যদি কোনোদিন আমি দুর্বল হয়ে পড়ি তখন কি হবে রাকিন? রাকিন বিস্ফোরিত চোখে তাকালো ইচ্ছের দিকে। ইচ্ছে শীতল চাউনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রাকিন। উত্তর না দিয়ে চলে যাচ্ছিল ও। তারপর কি ভেবে পেছনে ফিরলো, একটা শুকনো ঢোক গিলে বলল, এতগুলো বছর হলো দুজনে একসাথে আসছি। বিশ্বাস কর, বাবাকে হ্যাঁ বলার জন্য যেমন এখনো আমি প্রস্তুত নই, ঠিক তেমনই তোকে বারণের উপায় এখনো আমি খুঁজে পাইনি। ইচ্ছে তাই হয়তো জানি না তোর সেই দুর্বলতার পরিণতি কি। বলতে পারিস এদিক দিয়ে আমি নিরুত্তর, নিরুপায়। কিন্তু আমি তো। কথা শেষ না করেই রাকিন চলে গেল। ইচ্ছে পা দিয়ে পানিতে নাড়া দিল। টমি এগিয়ে আসলো ওর দিকে। ওকে কোলে নিয়ে ওর গায়ে হাত বুলাতে লাগলো ইচ্ছে। টমি শব্দ করে হয়তো বোঝালো, যাই হয়ে যাক আমি আছি তোমার পাশে। ইচ্ছে হেসে দিয়ে বলল, দ্যাটস দ্য প্রবলেম বাডি। এই পাশে থাকা দায়িত্বগুলোর বেড়াচালেই আমার জীবন। দেখ, রাকিনও আজ ভাষাহীন, ভয় পেয়ে গেছে বেচারা। ভেবেছে সত্যি সত্যি আমি ওর প্রেমে পড়ে যাব।
দুবার আওয়াজ করে টমি ভাপ নিয়ে নামলো ওর কোল থেকে, যেন বোঝালো রাকিনী ওর জন্য পারফেক্ট, তার প্রেমে পড়া উচিত ইচ্ছের। ইচ্ছে ঠোঁট টেপে হাসি আটকালো। টমি কাকে কাকে পছন্দ করে তার লিস্ট অনেক লম্বা, কিন্তু কাকে পছন্দ করে না সে লিস্টে একমাত্র একজনই আছে। টমির উপদেষ্টা ভাবকে ক্ষিপ্ততায় বদলে দেওয়ার জন্য ওই একটা নামই যথেষ্ট। ইচ্ছে মুচকি হেসে ধীর গলায় বলল, টমি, হোয়াট অ্যাবাউট প্রাপ্ত? টমি তৎক্ষণাৎ শব্দ করতে শুরু করে দিল। গিটারের পাশে থাকায় নৌকা বানানোর সবগুলো রঙিন কাগজ পা দিয়ে সুইমিং পুলে ফেলে দিতে লাগলো ও। শব্দ করে হাসতে লাগলো ইচ্ছে। ওর হাসির প্রতিধ্বনি হয়ে পুরো বাসায় বাজতে লাগলো বারবার। এক সময় মেঘও ডেকে উঠল ক্ষীণ স্বরে। হয়তো ইচ্ছের কথার প্রত্যুত্তরে বলল, টমি, এই হিংসুক কর্মকাণ্ডের কারণ যেমন প্রাপ্ত, ঠিক তেমনি ইচ্ছের ঠোঁটের হাসির কারণটাও প্রাপ্ত। সো ইটস অল অ্যাওয়ার্ড প্রাপ্ত, অনলি প্রাপ্ত। মুষলধারে বৃষ্টি হচ্ছে আজ। মিষ্টি ঘরের ছাদে হাঁটু জড়িয়ে বসে আছে খই। ছাড়া চুলগুলো ঘাট থেকে মেঝেতে পড়ে আছে বিস্তৃতভাবে। বৃষ্টির পানির সাথে খইয়ের চোখের পানিও মিলেমিশে একাকার। এই কয়দিনে অনেক কষ্টে নিজেকে পাথর করে রেখেছিল ও। আজ হঠাৎই মেঘলা আকাশ দুর্বল করে দিয়েছে ওকে। ভাদুর গায়ে কালবৈশাখী সেই ঝড়ের দিনগুলোতে আম কুড়ানো, পুটিদের সাথে সুখ মারার ঝাপাঝাপি, রাতে বজ্রপাতের আওয়াজে প্রতিবারে মায়ের বুকে মুখ গোজা, সবকিছুই মনে পড়ছে ওর। নিচে মিষ্টি ঘরের বাচ্চারা ভিজছে, আনন্দ করছে, কিন্তু ওর তো আনন্দ নেই। তাই লুকিয়ে চুরিয়ে ছাদে চলে এসেছে ও। হঠাৎই আওয়াজ এলো, এইভাবে ভিজলে অসুখ করবে কিন্তু। পুরুষালী গলায় খানিকটা চমকে উঠে পিছনে ফেললো খই। বক্তাকে দেখেই চোখ বেরিয়ে আসার উপক্রম ওর। ঠোঁটে অমায়িক একটা হাসি ঝুলিয়ে রাখিন দাঁড়িয়ে। ওর খয়েরি রঙের শার্টটা ভিজে একাকার, ভেজা চুলগুলো থেকে পানি গড়াচ্ছে। খয়ের মনে হলো হয়তো ভুল দেখছে ও। অস্পষ্ট স্বরে বলল, নকশাদার, কেমন আছো? রাকিনের সুস্পষ্ট কথায় খই টের পেল এটা কোনো ভ্রম নয়, রাকিন সত্যিই এসেছে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো ও, বলল, নকশাদার তুমি? রাকিন মুচকি হেসে চুলগুলো উল্টে ধরলো, খয়ের দিকে এগিয়ে বলল, হ্যাঁ আমি, কোনো চিন না। তুমি আশ্রমের স্কুলের 2য় তলা আর নতুন বিল্ডিং এর নকশা আমাদের কোম্পানি থেকে প্ল্যান করে তৈরি করেছেন সাদিক স্যার। অ্যাজ অ্যান আর্কিটেক্ট কোম্পানি আমাকেই পাঠিয়েছে এখানে, তাই এখানে আসা। সামনের বিল্ডিং এ বসে নকশা আঁকছিলাম। বাবা, ম্যাডাম দেখি এমন তুমুল বৃষ্টিতে এই বিল্ডিং এর ছাদে বসে। এমনিতেও এসেছি যখন, দেখা করতামই তোমার সাথে। এদিকে বৃষ্টিতে ভিজেছ, কেউ বারণও করছে না, তাই ভাবলাম এখনই এসে একটু বকে চাই তোমাকে। খই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রাকিনের দিকে। এক শ্বাসে কথাগুলো বলে রাকিন আবার বলল, বললে না কেমন আছো? পড়াশোনা করছো তো ঠিক মতো? সাথে সাথে বাজ পড়ার শব্দ। খই চমকে উঠেছে। রাকিন ওর হাত টেনে এনে ছাদের সিঁড়ির দিকটায় দাঁড় করালো। এবার হাত দিয়ে নিজের মাথার চুল এলোমেলো করতে করতে বলল, গ্রামে তো আমাকে চিনি বাড়ি দিয়েছিলে, আজ তোমার নতুন বাড়িতে এলাম। এবারও সেই ভূত দেখার মোটে আছো নাকি কথা বলাটাই ভুলে গেছ শহরে এসে? কোনটা? খই অবাক চোখে শুধু দেখছে ওকে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। উত্তর না পেয়ে রাকিন হতাশ চোখে তাকালো খইয়ের দিকে। মিষ্টি ঘরের প্রজেক্টটা লিখনি সামলাচ্ছিল। আজ হঠাৎ এটার ফাইল চোখে পড়তেই থমকে গেছিল ও। এক প্রকার বাহানা করে চলে এসেছে ও এখানে। মূল উদ্দেশ্য ছিল খইয়ের খবর নেওয়া। আর এই মেয়ে তো সেই পুরনো শকিং এক্সপ্রেশনেই সময় পার করে দিয়েছে। রাকিন এদিক ওদিক তাকালো। ওদের ঠিক পাশেই পুরনো এক কাঠের তাক, তাতে আধ ভেজা একটা খবর কাগজ। রাকিন মুচকি এসে কাগজটা তুলল, কিছু একটা পড়ে বলল, বা, খইয়ের নাম দেখি খবরের কাগজে চেপেছে। বড় বড় চোখ করে তাকালো খই, উকি দিল খবরের কাগজটায়। রাকিন মুচকি হাসলো, ইশারায় খইকে জিজ্ঞাসা করলো, দেখবে? খই মাথা নাড়ালো তাড়াতাড়ি। রাকিন পেপার উল্টিয়ে তাতে একটা ছবি বের করে খইকে দেখিয়ে বলল, বাচ্চাটাকে দেখেছ? ওর বয়স মাত্র 8 বছর বয়স। এর মাঝে সে চাঁদ, সূর্য, মহাকাশের এমন সব তথ্য আবিষ্কার করেছে যে অনেক বড় বড় বিজ্ঞানীরাও তা আবিষ্কার করতে পারেনি। তাই ওর নাম খবরের কাগজে। খই অবুঝের মতন তাকিয়ে রইল শুধু। রাকিন পেপারটা মুড়িয়ে ধরে বলল, তো ম্যাডাম, ছবিটা আপনারও হতে পারতো, কিন্তু আপনি তো কথা বলা, পড়াশোনা সব
ছেড়ে দুঃখ বিলাস আর বৃষ্টি বিলাস করছেন। তাই এই ছবিটা আপনার না, দুঃখিত। খই চোখ নামিয়ে নিল, ভেজা ওড়না মুঠো করে দাঁড়িয়ে রইল শক্তভাবে। রাকিন বুঝলো এখনো পুরোপুরি মা হারানো শোক কাটিয়ে উঠতে পারেনি খই। ও পেপারটা সরিয়ে রেখে খইয়ের হাত মুঠো করে নিল, মাথা তুলে তাকালো খই। রাকিন কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে বলল, শিক্ষার কোনো বয়স হয় না খই। প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটুকু দরকার যে কেউ সেটা যে কোনো জায়গা থেকেই পেতে পারে, কিন্তু নিজেকে গড়ার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হয়। নিজের স্বপ্নকে ছুঁতে চাইলে নিজেকে তৈরি করতে হয় সেইভাবে। যদি এই মেয়ে এত অল্প বয়সে 1000টা ডিগ্রি ছাড়াই এত কিছু করতে পারে, তবে ওর মতো যে কেউই পারবে চেষ্টার অর্ধাবর্ষা দিয়ে পৃথিবী জয় করতে। যে কেউ, তুমিও খই। খই জল ভরা চোখে তাকিয়ে রইল ওর দিকে। রাকিন এবার ওর গালে হাত রেখে বলল, পারবে না? গালে থাকা রাকিনের হাতের দিকে তাকালো খই। আকস্মাৎ ঠোঁটে হাসি ফুটলো ওর। রাকিনের হাতের উপর হাত রেখে বলল, আমি পারবো নকশাদার, পারবো আমি। তুমি এভাবে আমার পাশে থাকলে আমি সব পারবো, ঠিক পারবো। তুমি পাশে থাকলে। কথাটা শুনে রাকিন আটকে গেল, হাত সরিয়ে নিল খইয়ের গাল হাত থেকে। অসম্ভব তৃপ্ত এক হাসি উপহার দিয়ে উচ্ছ্বাস নিয়ে এক ছোটে নিচে চলে আসলো খই। ওর কথার ভঙ্গিমা আনন্দের কিছু তো আলাদাই ছিল, আর তা হয়তো রাকিনের ভয় বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রাকিন। কাকে দোষারোপ করবে ও? বারবার খইয়ের প্রতি দুর্বল করে দেয়া পারিপার্শ্বিককে, নাকি দুর্বল হয়ে পড়ার জন্য দায়ী ওই মায়াবিনীকে, নাকি অতীতকে ভুলতে চলা অসহায় নিজেকে? কাকে? খুদে গাইন একাডেমি, বাচ্চা কাচ্চা আর সঙ্গীত যন্ত্রের কলরবে মুখরিত এক পরিবেশ। গাড়ি থেকে নেমে ফুটপাতে দাঁড়ালো ইচ্ছে। পরনে থাকা সাদা নীলের সংমিশ্রিত শাড়িটার শুভ্র আঁচল সামনে হাতে ধরল, আর একবার চোখ বুলিয়ে নিল একাডেমির নেম প্লেটটায়। ওর আবেগ। এখান থেকে গান নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ও। ওর মা গানের শিক্ষিকা ছিলেন এই একাডেমিতে। মায়ের সাথে খেয়াকে নিয়ে কত এসেছে ও এই একাডেমিতে, হিসাব ছাড়া। আর এই জন্য নাফিজা বেগমের কম ধমকাধমকেও শুনতে হয়নি খেয়াকে। তবুও লুকিয়ে চুরিয়ে আসতো দুজনে এখানে। অতীত মনে করে মৃদে হাসলো ইচ্ছে। সময়ের সাথে যে বদলে গেছে সবটাই। ইচ্ছে একাডেমির ভিতরে ঢুকলো। আজ পুরো দিনটা এখানে বাচ্চাগুলোর সাথে কাটাবেও। ও ঢুকতে দেখেই একাডেমির অন্য দুজন শিক্ষিকা এগিয়ে এসে স্বাগতম জানালো ওকে। দেশে থাকলে প্রতি বছর এই দিনটা ইচ্ছে এখানে আসবে, এমনটা জানে তারা। ইচ্ছে সবার সাথে কথা বলল, কয়েকটা গার্ডিয়ান এসেও কথা বলল বেশ অনেকক্ষণ। হারমোনিয়ামে বেশ কিছু বাচ্চাকে সুরও শেখালো ইচ্ছে। তারপর চলে এলো একাডেমির পিছন দিকটার গার্ডেনে। ওর মা খেয়ার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। একাডেমির বাকি সব বাচ্চাদের কেউ দোলনায়, কেউ রাইডারে, কেউ সাইকেল নিয়ে ব্যস্ত। ইচ্ছে ওদের সাথেও সময় কাটালো বেশ অনেকক্ষণ থাকার পর। সবে চলে আসবে বলে পাশ ফিরতে যাচ্ছিল ও। আচমকায় কেউ দ্রুত গতিতে এসে এক হাতে ওর হাত আর এক হাতে কোমর জড়িয়ে ধরে সরিয়ে নিয়ে আসলো আগের দাঁড়ানো জায়গা থেকে। শার্ট খামচে ধরে 2 সেকেন্ডের জন্য হলো সেই পুরুষ অবয়বটার বুকে মুখ গুজে রইল ইচ্ছে। খিচে বন্ধ করে নিল চোখ জোড়া। আকস্মিক এমন ঘটনায় একটুকু ভয় না হওয়ার নারী স্বভাব বিরুদ্ধ। সেই বিরুদ্ধাচরণ ব্যর্থ কঠোর মানবীর থেকে চোখ ফেরাতে ব্যর্থ হলো প্রাপ্ত নিজেও। নিষ্পেলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইচ্ছের দিকে। মিষ্টি ঘরের কিছু ছেলে মেয়েও এই একাডেমিতে আসে গান শিখতে। কাজ শেষে বাসায় ফেরার পথে ওদের দেখতে এসেছিল ও। কিন্তু আসার পর শুভ্র নীল শাড়িতে ইচ্ছেকে দেখে আর কিছুই চোখে পড়েনি ওর। একখানা শুধু ওর দিকে তাকিয়ে থেকে এগিয়েছে বাগানে। হঠাৎই খেয়াল হলো ইচ্ছের ঠিক পাশ দিয়ে একটা বাচ্চা সাইকেল নিয়ে এগোচ্ছে। বৃষ্টির জন্য পানি জমে কাদা হয়ে গেছে জায়গাটা। সাইকেল কাদার মধ্যে দিয়ে গেলে শাড়ি নষ্ট হবে ইচ্ছে, তাই ওভাবে ছুটে এসে সরিয়ে নিল ইচ্ছেকে। ঘটনা বুঝে উঠতেই মাথা তুলে তাকালো ইচ্ছে। প্রাপ্তকে দেখে বিস্ময়ের দৃষ্টি প্রসারিত হলো ওর। অবাক কণ্ঠে বলল, তুমি? প্রাপ্ত ধ্যান ভাঙল। ইচ্ছেকে না ছেড়ে ইশারায় ওর আগে দাঁড়ানো জায়গায় পাশের খাটটায় দেখালো। তারপর গম্ভীরভাবে দেখিয়ে বলল, ওখানে দাঁড়িয়েছিলে, বাচ্চাটা সাইকেল দিয়ে যাওয়ার সময় কাদা ছিটিয়ে দিয়ে যেত শাড়িতে। হ্যাঁ তো? ইচ্ছের স্পষ্ট প্রশ্ন মানে প্রাপ্ত হকচকিয়ে গেল। কোনো মতে বলল,
তো তো তোমার শাড়ি নষ্ট হয়ে যেত না, তাই সরিয়ে এনেছি। ও তাই বুঝি। তো এখানে আমি সেফ, বাট তুমি সেফ তো মিস্টার গ্যাংস্টার? ইচ্ছে ঠোঁট চেপে হাসি আটকে বলল। ওর বলার ভঙ্গিমায় সন্ধিহান দৃষ্টি ছুড়ল প্রাপ্ত। কিছু বলে উঠতে যাবে, ঠিক ওর পিছন দিয়ে আর একটা বাচ্চা সাইকেল নিয়ে যাওয়ায় কদমাক্ত পানি ছিটে এসে একদম পায়ে লাগলো ওর। ইচ্ছে নিজেকে ছাড়িয়ে পিছিয়ে দাঁড়ালো তৎক্ষণাৎ। শাড়ির কুচি খানিকটা উঁচিয়ে ধরে দেখে নিল কোথাও কাদা লেগেছে কিনা। সবটা ঠিক আছে দেখে শ্বাস ছাড়লো ইচ্ছে। তারপর চোখ তুলে তাকালো প্রাপ্তর দিকে। তার নিষ্পলক চাউনি। ইচ্ছে ভ্রু নাচিয়ে আগে প্রাপ্তর পায়ের দিকে ইশারা করলো, তারপর মাথা নাড়িয়ে বোঝালো কাদা লেগে গেছে। মুখে একটা কথা না বলে শব্দ করে হেসে দিল ইচ্ছে। ওর ইশারা বুঝে উঠে রোবটের মতো নিজের পায়ের দিকে তাকালো প্রাপ্ত। প্যান্টের নিচের দিকে সত্যিই কাদা লেগেছে। একজনের শ্বাস ঠিক রাখতে গিয়ে নিজের কাপড়ের নিজেই কাদা লাগিয়ে নিল। তৎক্ষণাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকালো প্রাপ্ত। ইচ্ছে তখনও হাসছে। প্রাপ্তর চাউনি পরিবর্তন হলো এবার। ইচ্ছের হাসিতে ওর মন প্রাণের শীতল বাতাস ছুঁয়ে দিয়ে গেল যেন। ইচ্ছে একটু এগিয়ে আস্তে আস্তেই বলল, এটা কি ছিল জনাব? আমার শাড়িতে কাদা লাগতে দিলে না ঠিক আছে, কিন্তু তোমার নিজের ড্রেস আপই তো নষ্ট হয়ে গেল। প্রাপ্তর চাউনিতে তখনও মুগ্ধতা। ইচ্ছে দু হাত পিছনে গুজে আবারও খানিকটা এগিয়ে মাথা উঁচু করে বলল, এখন যদি বলি তবুও তোমাকে থ্যাঙ্কস দিব না তো? যদি বলি তোমার হাসিতে 16 আনেরই ওষুধ তো। আনমনে বলে দিয়ে প্রাপ্ত নিজেই থমকে গেল। হাসি থেমে গেল ইচ্ছেরও। স্তব্ধ হয়ে তাকিয়ে প্রাপ্তর কথার মানে খুঁজতে ওর চোখের দিকে তাকিয়ে রইল নিষ্পলক ভাবে। কিন্তু বুঝে ওঠার সুযোগ সময় কোনোটাই প্রাপ্তকে দেয়নি। এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে এলো গার্ডেন থেকে। প্রেমাঙ্গর সাথে সময় চলছিল বেসুরোভাবে। ইচ্ছের দেখা না পাওয়া দিনগুলো প্রাপ্তর কাছে রংহীন ক্যানভাসের মতন কাটতে লাগলো, তবে প্রকাশ করাটা হয়ে ওঠেনি। মিষ্টি করে নতুন স্কুল তৈরির কাজে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে ওকে। তাছাড়া খই লক্ষণীয়ভাবে সবটার সাথে মানিয়ে নিতে শুরু করেছে ইদানিং। মিষ্টি ঘরের বাচ্চাদের সাথে হাসতে শেখা, পড়াশোনায় আগ্রহ, আচরণ, অভিযোজন সবার সাথে ওর সাথেও টুকটাক কথা বলতে শুরু করেছে খই। এই তো সেদিন সাদিক সাহেব ছিলেন না বলে খই নিজেই ওকে বলেছিল পড়াতে। মানা করেনি প্রাপ্ত, বরং খুশি হয়েছিল ওর পড়ার প্রতি জোর দেখে। তবে এটাও বেশ ভালো মতোই বুঝেছে ইচ্ছের সাথে জড়িয়ে গেছে ও। ইচ্ছেকে না দেখার অস্থিরতায় সুগভীর স্পষ্টতা ওকে অনুভব করতে শুরু করেছে ও। মনে মনে সারাক্ষণ ওকেই ভাবতে শুরু করেছে। না চাইতো ইচ্ছের নামে এই বিপরীতে স্রোতস্বানীতে বাঁধা পড়েছে ও। প্রেমনগরে আজ অস্বীকার করার কিছুই নেই, ইচ্ছেকে ভালোবাসে ও। ইদানিং রাকিনের কথা মতো নিজেকে সাজাতে শুরু করেছে খই। ওর নিজের কাছে এখন নিজেকেই নতুন লাগে। আয়নায় নিজেকে পরখ করে নিল খই। গ্রামে সেই শাড়ি পেঁচিয়ে দৌড়ে বেড়ানো মেয়েটা আজ মার্জিত 3 পিসে। ফিতায় বাঁধা বিনুনির চুল আজ উঁচু রাবারের ব্যান্ডে ঝুটি করে। সবটার জন্য নকশাদার দায়ী। মনে মনে কথাটা ভেবে মুচকি হাসল খই। রুম থেকে বেরোতেই দেখে প্রাপ্তদের বাসার পিছনের বাগানে সাফানের সামনে একটা কাগজ হাতে দাঁড়িয়ে মিষ্টি। খই কৌতূহলী হয়ে এগোতে লাগলো। মিষ্টি সাফওয়ানকে বলছে, আর কতদিন উত্তরের অপেক্ষা করবি তুই? যতদিন তুই উত্তর দিবি না। আমার উত্তর না হয় কি করবি? বলছিস তো এখান থেকে চলে যাব। তোর সামনে থাকার মুখ নেই আমার। বন্ধুত্ব মাঝে একাকিত্ব ভালোবাসা টেনে দেওয়াটা, তাকে প্রতিনিয়ত মনে করতে থাকা, বিপদে পাশে থাকা মানুষটার জন্যে এক প্রকার অপমান। আমি তাকে অপমান করতে পারবো না। দূরে চলে যাব তার থেকে। বড় বড় চোখে তাকালো খই। পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগলো না ওর। মিষ্টির দিকে তাকালো ও। এই মেয়েটাকে বুঝে ওঠেনি ও এখনো। কখনো মনে হয় প্রাপ্তকে আড়াল থেকে দেখে, কখনো মনে হয় প্রাপ্তকেই আড়াল করে। মেয়ে হয়ে মেয়ের চাউনি এটুকু বুঝেছে ও। মিষ্টি ওর হাতের কাগজটা তুলে ধরলো সাফওয়ানের সামনে। ওটা দেখেই চুপ মেরে গেল সাফওয়ান। নিজেকে সামলে একটা দীর্ঘশ্বাস ফেলে কাগজটা হাতে নিয়ে বলল, অফিস ফেয়ার টেলার। আচ্ছা, ভালো থাকিস। এইটুকু বলেই সাফওয়ান পিছনে ফিরল। ও জানে মিষ্টির দিকে তাকালে আরো দুর্বল হয়ে পড়বে ও।
খই মিষ্টির জবাবের কিছু বুঝেই উঠতে পারল না, তবে সাফওয়ানের কষ্টটা বেশ বুঝতে পারল। চলে আসবে বলে পা বাড়াতে যাচ্ছিল সাফওয়ান, হুট করে পেছন থেকে ওকে জড়িয়ে ওর পিঠে মাথা ঠেকালো মিষ্টি। চমকে উঠল সাফওয়ান, একসাথে খইও। মিষ্টি আস্তে করে বলল, যেখানে যাবি আমাকে নিয়ে যা সাফওয়ান। তোর মতো আমিও অনাথ, আমারও কেউ নেই এখানে, তোকে লাগবে আমার। প্লিজ নিয়ে চল আমাকেও তোর সাথে, তোর করে। সাফওয়ান থমকে গেল। কি বুঝে মুচকি হেসে বুকের উপরে থাকা মিষ্টির হাত জোড়ার উপর হাত রাখলো ও। চোখ বন্ধ করে নিল আবেশে। পুরোটাই দেখে খুশিতে নেচে উঠল খইয়ের মন। ও ছুটলো পিয়ালিকে সবটা বলবে বলে। একজোড়া যেই না পিয়ালির ঘরে ঢুকেছে, বিছানায় স্কার্ফের এক টুকরো হাতে বাসবস্থায় প্রাপ্ত বলে উঠল, আই লাভ ইউ। ঠিক সেই সময়ে ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সাদিক সাহেব। প্রাপ্তর কথাটা কানে গেছে তার। এক পা পিছিয়ে প্রাপ্ত রুমের দরজা দিয়ে ভিতরে তাকালেন উনি। রুমে প্রাপ্ত খই ছাড়া আর কেউ নেই। সাদিক সাহেবের চোখ পড়ল সোজা খইয়ের দিকে। তার ঠোঁটে খুশির হাসি, আর প্রাপ্তর চেহারায় মুগ্ধতা। হাসি ফুটল সাদিক সাহেবের ঠোঁটেও। প্রাপ্তর জন্য ভুল কাউকে পছন্দ করেননি তিনি। কিছুটা দেরিতে হলেও সেই হয়ে উঠেছে প্রাপ্তর ভালোবাসা, ওর সেই কল্পনা কন্যা খই। বাড়ি থেকে বেরিয়ে গেছে বলে খেয়া ইচ্ছে করে হারিয়ে যায়নি ইচ্ছে। তোমার জন্যই ও হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। ওর অভিমান করার কারণ তুমি ছিলে, ওর না ফেরার জন্য দায়ী ইচ্ছে তুমি। কথাগুলো বলে দুটো ছোট্ট ছোট্ট স্বর্ণের চুড়ি ইচ্ছের সামনে ছুঁড়ে মারলেন নাফিজা বেগম। সবে একটা প্রোগ্রাম শেষ করে বাসায় ঢুকেছিল ইচ্ছে। সিঁড়ি থেকে চুড়ি দুটো গড়িয়ে ওর পায়ের কাছে এসে ঠেকলো। এই দিনগুলো হাউজিং, মিউজিক সব মিলিয়ে অনেক ব্যস্ততায় কেটেছে ও। বড্ড ক্লান্ত লাগছিল ইচ্ছের, তবুও ঝুঁকে মেঝে থেকে তুলল চুড়িগুলো। ড্রয়িং রুমে তাকিয়ে দেখে সোফায় বসা থেকে দাঁড়িয়ে গেছেন নওশাদ সাহেব আর রাজিম মাহমুদ, আর সিঁড়িতে দাঁড়িয়ে তীব্র ঘৃণা আর রাগে কাঁপছেন নাফিজা বেগম। ইচ্ছে বুঝলো তার আকস্মাত রাগের কারণ। আজ আবারও রাজিম মাহমুদ ওর আর রাকিনের বিয়ের প্রসঙ্গে কথা বলতে এসেছেন হয়তো। চুড়ি দুটো মুঠোতে নিয়ে ইচ্ছে শান্ত স্বরে বলল, সিনক্রিয়েট করো না ইসেম, যা ভাবছো তেমন কিছুই ঘটবে না, তুমিও জানো এটা। রাগে নাফিজা বেগমের চোখ ফেটে জল বেরিয়ে এলো এবার। কঠোর কণ্ঠে বললেন, কি ঘটবে কি ঘটবে না সেটা তো সময় বলবে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না ইচ্ছে। আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো তুমি আমার কাছ থেকে, কোল খালি করে দিয়েছো আমার তুমি। নাফিজা। নওশাদ সাহেব কিছু বলবেন বলে এগোচ্ছিলেন, আজ তাকেও মানলেন না নাফিজা বেগম। হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, ইচ্ছে চুপ রইল। ভুল বলেনি নাফিজা বেগম। নিজের মায়ের চেয়ে খেয়ার কাছে ইচ্ছে আর ওর মাই বেশি প্রাধান্য পেত বারবার, আর তাই হয়তো প্রথম থেকে ওর প্রতি এত ক্ষোভ নাফিজা বেগমের। চুড়ি দুটো মুঠোয় নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ও। নাফিজা বেগম এগিয়ে এসে বললেন, আর তার বিনিময়ে তুমি কি দিয়েছিলে ওকে ইচ্ছে? মনে পড়ে 14 বছর আগের কথা? গায়ের রং একটু চাপা বলে আমার মেয়েটাকে এত বাজেভাবে উপহাস করেছিলে তুমি। অভিমান করে এই বাসা থেকেই বেরিয়ে গিয়েছিল, মনে পড়ে? ইচ্ছে চোখ খিচে বন্ধ করে নিল। 14টা বছর হলো এই তিক্ত সত্য কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। অন্যান্য দিনের মতন রাকিন ও আর খিয়া একসাথে পার্কে খেলছিল সেদিনও। বয়সের দিক দিয়ে ইচ্ছে রাকিনের কিছুটা বড় হলেও খিয়া ছিল শিশু সুলভ। চাপা গায়ের রং নিয়ে কথা শুনতে হতো বলে সেইভাবে কারোর সাথে মিশত না ও। রাকিন ইচ্ছেই ছিল ওর কমফোর্ট জোন, আর সেদিন খেলতে খেলতে সেই ইচ্ছের কথাতেই হয়তো কষ্ট পেয়েছিল খেয়া। রাকিন খেয়ার সাথে বেশি মিশত বলে ইচ্ছে শুধু মজার ছলে খেয়াকে বলেছিল, এই গায়ের রং নিয়ে রাকিনের সাথে খেলা তোকে মানায় না খেয়া, কাল থেকে ফুটপাতের বাচ্চাদের সাথে খেলবি কেমন। কথাটা বলার পর সেদিন ও আর রাকিন হাসাহাসি করেছিল প্রচুর। পার্ক থেকে দুজনে ফিরলেও এক কোণে চুপচাপ বসেছিল খেয়া, আর ফেরেনি। ওকে হারানোর পর ইচ্ছে অনুভব হয়েছে ওর ঠাট্টার ছলে বলা কথাটা ওর সবচেয়ে আদরের মানুষটাকে হারিয়ে যেতে বাধ্য করেছিল। অতীত মনে করে গাল বেয়ে পানি গড়ালো ইচ্ছের। নওশাদ সাহেব এক পলক রাজিম মাহমুদের দিকে তাকিয়ে এগিয়ে এসে বললেন, শান্ত হও নাফিজা, কি হলো আজ তোমার? খেয়ার বাসা ছাড়ার কারণ ইচ্ছে না? ওর তো তখনও অনেক ছোট। এই গায়ের রং নিয়ে সামান্য ঠাট্টাই তো করেছিল ইচ্ছে,
ওর কোনো দোষ নেই। দোষটা ইচ্ছেরই নওশাদ, ইচ্ছেরই দোষ। আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না নওশাদ আরেকটা মেয়ে ছিল তোমার? একবারও মনে হয় না তোমার এই মেয়ের জন্য আরেকটা মেয়েকে হারিয়েছো তুমি? একবারও মনে হয় না এই ইচ্ছের জন্য আজ আমি সন্তান হারা? মনে হয় না নওশাদ? একবারও মনে হয় না? এবার শব্দ করে কাঁদতে লাগলেন নাফিজা বেগম। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালেন নওশাদ সাহেব। স্ত্রীকে শান্ত করতে বললেন, শান্ত হও নাফিজা। কত খুঁজেছি, কত জায়গায় ডায়েরি করেছি, কোথাও পাইনি আমার মেয়েটাকে। পেতামই বা কি করে? ও তো ফিরতে চাইনি। ওর জায়গা তো ইচ্ছে কবে নিয়ে নিয়েছে, তাই না? খেয়া ফিরবে না, আর ফিরবে না। নিয়ে নাও ইচ্ছে। ওই চুরি দুটোর সাথে ও সব অংশীদারিত্ব আমি তোমাকে ভিক্ষা দিলাম, নিয়ে নাও। কথাটা বলে হনহনি নিজের ঘরে চলে গেলেন নাফিজা বেগম। ইচ্ছে চোখ মিলে তাকালো, গাল মুছে একটা শুকনো ঢোক গিলে বাবাকে বলল, এসএমের কি হয়েছে বাবা? নওশাদ সাহেব কিছু বলার আগেই রাজীব মাহমুদ এগিয়ে আসলেন। ইচ্ছের সামনে দাঁড়িয়ে বললেন, রাকিন এসেছে ইচ্ছে, তোমার রুমে আছে, তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাইও। ইচ্ছে অবুঝের মতন বাবার দিকে তাকালো। নওশাদ সাহেবেরও অসহায় চাহনি। রাজীব মাহমুদ বললেন, আমার ছেলেটাও এতগুলো বছর গুমড়ে মরছে মা। যে হারিয়ে গেছে তাকে ভেবে ভেবে সোনালি জীবনটার অনেক বড় একটা অংশকে শেষ করে দিয়েছে। তুমিও স্বাভাবিক নেই ইচ্ছে, কিন্তু আর না, বাবা হয়ে না আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি। নাইবা নওশাদ তোমাকে। তোমাদের মুড অন করা প্রয়োজন। আমি জানি খেয়ার পরে যদি রাকিনের সবচেয়ে কাছের কেউ হয় সেটা তুমি। আর এটাও জানি রাকিনের চেয়ে ভালো কেউই বুঝবে না তোমাকে। আর আমার ছেলেটাকে বোঝার চেষ্টা করো ইচ্ছে, একটু বোঝো ওকে। ইচ্ছে বিস্ময়ে তাকালো রাজীব মাহমুদের দিকে। রাকিনকে বুঝবে মানে? কি বোঝাতে চায় রাকিন? বিস্ময় নিয়েই বলল, এসব কি বলছেন আপনি রাজীব আঙ্কেল? তুমি গিয়ে একটু কথা বলো ওর সাথে, তারপর বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। আবারও এক পলক বাবার দিকে তাকালো ইচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে চলে এলো নিজের রুমে। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রাকিন ওর বেলকনিতে পকেটে 2 হাত গুজে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে। দেখে মনে হবে পশ্চিমে হেলতে থাকা সূর্যের পৃথিবীর সব রূপ খুঁজে নেওয়ার চেষ্টায় আছে ও। দরজার শব্দ শুনে রাকিন যেন টের পেল ইচ্ছে এসেছে, তবে পিছন ফিরল না। ওভাবেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে থেকে বলল, এসেছিস? কি হয়েছে রাকিন? রাকিন আস্তে ধীরে পিছনে ফিরল। ওর ঠোঁটে কৃত্রিম হাসিটা দেখে ইচ্ছের বিস্ময় বাড়ল আরো। বাইরে থেকে গোছানো মনে হলেও বোঝাই যাচ্ছে ভিতরে তাণ্ডব চলছে কোনো এক। ইচ্ছে সবে কিছু বলতে যাবে তার আগেই রাকিন বলে উঠল, বিয়ে করবে আমাকে ইচ্ছে? থেমে গেল ইচ্ছে। পরপরই মনে পড়ল গত কিছুদিন দেখা সাক্ষাৎ কম হয়েছে বলে কথাটা অচেনা লাগছে ওর কাছে। নইলে এমন মজা সচরাচর হতোই ওদের মাঝে, কিন্তু আজকে কিছু তো আলাদা। মাথায় ঘুরতে লাগলো। আচমকায় নাফিসা বেগমের আক্রোশ, নওশাদ সাহেবের নীরবতা আর রাকিনকে বোঝা নিয়ে রাজীব মাহমুদি বা কি বোঝাতে চাইলেন। ইচ্ছে একটা শুকনো ঢোক গিলল, জোরপূর্বক হেসে বলল, মজা করিস না। রাজীব আঙ্কেল বলল কি নাকি বলতে চাস? আমি তোকে বিয়ে করতে চাই ইচ্ছে। এক বিন্দু মজা নেই এতে। ঠাট্টার ফল যে কতটা যন্ত্রণার তা তুই জানিসই। আমি নিজেকে আর যন্ত্রণা দিতে চাই না। এতগুলো বছর হলো চলে আসা এই সম্পর্কের বিচ্ছিন্নতাকে শেষ করতে চাই এবার। তোকে পুরোপুরিভাবে বুঝতে চাই, নিজেকেও বোধগম্য করতে চাই তোর কাছে। আমি জানি আমাকে ভালোবাসিস না তুই, আর এটাও জানি তোকে ভালোবাসতে হলে তাকে আগে আমার চেয়ে বেশি জানতে হবে তোকে। তোকে আমার চেয়ে বেশি কেউ জানে না, নাইবা আমাকে তোর চেয়ে ভালো মতন কেউ আগলে নিতে পারবে। রাকিন এগিয়ে এসে 2 হাত মুঠো করে নিল ইচ্ছে। মাথা নিচু করে বলল, মানা করিস না, আমরা দুজনে দুজনের সাথে ঠিক মানিয়ে নেব। বিয়েটাতে রাজি হয়ে যা, আমার কথা ভেবে হলেও প্লিজ। ইচ্ছের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল রাকিন। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল ইচ্ছের। রাকিন বেরিয়ে যেতে শ্বাস ছেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল ও। চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো ওর। ফাঁকা দৃষ্টিতে অসহায়ের মতন এদিক ওদিক তাকালো ইচ্ছে। খেয়া ফেরেনি। রাকিনের সাথে আস্তে ধীরে এইভাবে জুড়ে যাওয়ার কথা ছিল ওর। অবশেষে 2 পরিবার খুশি। এতদিন হলো এত ভালোভাবে চেনে এমন কারোর সাথে বিয়েটা হবে ওর। রাকিনের অপেক্ষাকে আরো দীর্ঘায়িত করবে না ও। হ্যাঁই বলবে ইচ্ছে।
তবে ওর এত কষ্ট কেন হচ্ছে? কেন বিয়ের কথা ভাবতেই শ্বাস আটকে আসছে ওর? কেন মনে হচ্ছে সেই ভাবনা অনেক আগেই অন্যত্র রঙর ফেলেছে, প্রেম নগর? আমি বিয়েটাতে রাজি রাখিন, সত্যি হয়তো তোর চেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং কাউকে পাবো না, তাই জীবনসঙ্গী হিসেবে তোকেই মেনে নিব। আমি রাজি বিয়েতে। ফোনে ইচ্ছের বলা কথাটা শুনে কান থেকে ফোন নামিয়ে কলটা কেটে দিল রাকিন। ও জানতো ইচ্ছে মানা করবে না এই বিয়েতে। ইচ্ছের মনে এখনো অবধি যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটা শুধু ওকে নিয়েই। যদিও তো ভালোবাসার না, বন্ধুত্বের, তবুও ওর সারা রুমের অবস্থা দেখার মতো না। ড্রেসিং টেবিলের আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে আছে, সাথে পড়ে আছে রাকিনের শিক্ষা জীবনের গোটা বিশেক স্ক্রিপ্ট, মডেল আর অনেকগুলো স্কেচের কাগজ, তাতে এক বাচ্চা মেয়ের মুখশ্রী। মোবাইলটা ছুঁড়ে মেরে চিৎকার করে মাথার চুলগুলো উল্টে ধরল রাকিন। দেয়ালে ঘুষি ছুড়ল কয়েকবার। ওর আওয়াজ শুনে ছুটে এলো রাজীব মাহমুদ আর তার মিসেস। ভেতরে ঢুকে চারপাশ থেকে শব্দ করে কেঁদে দিলেন মিসেস মাহমুদ। ছুটে এসে বিছানায় বসা রাকিনের কাটা হাত আঁচলে চেপে ধরলেন। এতগুলো বছরের সংসার স্বামীর দিকে প্রথমবারের মতন ঘৃণা দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, এ কেমন বিয়ে বলতে পারো? তুমি না আমাদের ছেলের ভালোর জন্য ওকে বিয়ে দিতে চাইছো? আমার ছেলেটা তো... ঠিক আছে মা। শান্ত স্বরে বলল রাকিন। মিসেস মাহমুদ আরো জোরে কেঁদে দিয়ে বলতে যাচ্ছিলেন কিছু। রাকিন নিজেকে ছাড়িয়ে বাবার মুখোমুখি এসে দাঁড়ালো। শক্ত গলায় বলল, ইচ্ছে রাজি হয়ে গেছে বাবা বিয়েতে। ওই বিয়েতে রাজি। এ মাসের 15 তারিখ তোমাদের বিয়ে রাখেন। রাকিন চোখ সরিয়ে তাচ্ছিল হাসলো, বলল, আর কেয়া হাউসিং? আমি কথা বলেছি লয়ারের সাথে, ঝামেলা মিটে গেলে আমি ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেব। ওটা নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। নিজের জীবনটাকে গুছিয়ে নাও রাকিন। আমার বিশ্বাস ইচ্ছেকে কোনোদিনও কষ্ট দেব না তুমি। আর সে দায়িত্ববোধ থেকেই তোমাদের সম্পর্কটা আরো গাঢ়তর হবে। দেখো, তাই তো এই বিয়ে। আবারও রাকিন তাচ্ছিল হাসলো, বলল, ইচ্ছেকে যেমন কোনোদিনও কষ্ট দিতে পারবো না, তেমন খেয়াকেও কোনোদিনও ভুলতে পারবো না আমি বাবা। তাই তুমি ভুলেও ভেবো না হাউসিং নিয়ে তোমার শর্তের জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। মোটেও তা নয়, ইচ্ছের বন্ধুত্বের জন্য ওকে খুশি রাখার দায়িত্বটা আমি নিচ্ছি। মাঝখান থেকে এই শর্ত জুড়ে দিয়ে নিজেকে ছোট না করলেও পারতে তুমি। ছেলের সামনে দাঁড়িয়ে থাকা আর সাহস হলো না রাজীব মাহমুদের। চলে আসলেন রাকিনের সামনে থেকে। জীবনে এই প্রথমবার এতটা নিজ কাজ করেছেন তিনি। ছেলেকে ভালো দেখবেন বলে তার ভালো লাগার ভালোবাসার সাথে বেইমানির সংশ্লিষ্ট প্রমাণ করে তাতে শর্ত জুড়ে দিয়েছেন রাজীব মাহমুদ। উপায় ছিল না তার। অবশ্য তাতে যদি ভবিষ্যতে রাকিন ইচ্ছে দুজনেই ভালো থাকে, এই কাজ নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই তার, একটুও না। সন্ধ্যা নেমেছে শহরে। বাইকের চাবিটা নিয়ে বেরোচ্ছিল প্রাপ্ত। পরনে সাদা টি শার্টের উপর ডার্ক চেক শার্ট, শার্টের হাতা কোনোই অবধি গোটানো। ইচ্ছের দেখা সেই প্রথম দিনের প্রাপ্তর মতন। ভালোবাসি বলবে বলে চেনা পরিচয়ে সেই শুরুর বেশেই বাসা থেকে বেরোনোর প্রস্তুতি নিয়েছে প্রাপ্ত। দরজা দিয়ে বেরোনোর সময় সাদিক সাহেব ডাক লাগালেন ওকে। প্রাপ্ত দাঁড়ালো। সাদিক সাহেব বললেন, এমার্জেন্সি। মুচকি এসে মাথা নেড়ে না বোঝালো প্রাপ্ত। মুখে বলল, কিছু বলবে বাবা? ছেলের কাঁধে হাত রাখলেন সাদিক সাহেব। মুখে হাসি রেখে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, তোমার মা মারা যাওয়ার পর থেকে এখনো অবধি আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাকে আর পিয়ালিকে সব রকম অভাব থেকে আগলে রাখার। বাবা হিসাবে কতটুকু পেরেছি তা তোমরাই জানো প্রাপ্ত। কিন্তু আমি সবসময় চেয়েছি তোমাদের বন্ধু, আর হয়েও উঠেছি বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই হয়তো কোনো আড়াল সেভাবে ছিলই না আমাদের মাঝে। আজও আমি তার ব্যতিক্রম চাই না প্রাপ্ত, তাই সরাসরি বলতে চাইছি তোমাকে। প্রাপ্ত দাঁড়িয়ে গেল, স্বতন্ত্র স্বরে বলল, এইভাবে কেন বলছো? কি হয়েছে বাবা? কোনো সমস্যা? সমস্যা না প্রাপ্ত, সমাধান। আমার হাজারো ব্যাকুলতার সমাধান তুমি। মানে কি হয়েছে বলো তো বাবা? সাদিক সাহেব আবারও মুচকি হেসে বলতে লাগলেন, আমি জানি তুমি খইকে পছন্দ করো, আর খইও এ কয়দিনে যথেষ্ট স্বাচ্ছন্দ্য হতে শুরু করেছে তোমার সাথে। তাই তোমাদের দুজনের বিয়েটা এভাবে সেরে ফেলতে চাইছি আমি প্রাপ্ত। এ বিষয়ে তুমি কি বলো?
বাবার কথা শুনে খুব বেশি চকিত হলো না প্রাপ্ত। এমন ভাবনা যে সাদিক সাহেবের আগে থেকেই ছিল তা ও জানতো, কিন্তু কথাটা আজ বলছে বলেই যা। ও ভাবছিল ইচ্ছেকে বলার পরই বাবাকে বলবে ও ইচ্ছেকে ভালোবাসে, কিন্তু সাদিক সাহেব আগেই বলে বসলেন কথাটা। প্রাপ্ত এটা খুব ভালো মতোই জানে ওর ইচ্ছের বিরুদ্ধে কখনোই ওকে জোর করবে না ওর বাবা। আজ যখন কথাটা উঠেছে ও ঠিক করলো পরিষ্কারভাবে বলবে বাবাকে ইচ্ছেকে ভালোবাসে ও, খইকে নয়। এটা জানলেই মিটে যাবে সবটা। মুচকি এসে প্রাপ্ত বলল, আসলে বাবা, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তোমার। সাদিক সাহেব একটু থেমে বললেন, ভুল বোঝাবুঝি মানে? সত্যি বলতে আমিও ধারণা করেছিলাম তুমি যা ভেবেছিলে সেভাবেই হওয়ার কথা ছিল সবটা, কিন্তু হয়নি। বরং তার বিপরীতে ঘটে গেছে সবকিছু। বিশ্বাস করো বাবা, আমার অগোচরেই হয়েছে এইসবের রদবদল। আমাকে ভুল প্রমাণিত করে আমার মন আজ বিপরীতে আটকেছে। আসলে আমি খইকে প্রাপ্ত ভালোবাসি না বাবা। বলার আগেই মহিমের গলা শুনে প্রাপ্ত থামলো। দরজায় ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে দুহাত রেখে সামনে হাঁপাচ্ছে ও যে ছুটতে ছুটতে এই বাসা অবধি পৌঁছিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রাপ্ত বলল, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? মহিম সোজা হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ভিতরে ঢুকলো। কিছুক্ষণ সাদিক সাহেবের দিকে তাকিয়ে থেকে কি ঘটেছে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো হয়তো। হাগের মতন হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, তোর সাথে জরুরি কিছু কথা আছে। প্রাপ্ত ওর কথাকে উপেক্ষার স্বরে বলল, পরে বাবার সাথে কথা আছে আমার। কিন্তু প্রাপ্ত, এটা তার চেয়েও বেশি জরুরি। তোকে বললাম না এখন বাবার সাথে কথা বলছি আমি, পরে দেখছি তোর বিষয়টা। সোফায় গিয়ে বস কিছুক্ষণ। কড়া গলায় মহিমকে থামিয়ে দিয়ে বাবার দিকে ফিরল প্রাপ্ত। মাহিম অস্থিরভাবে কপাল চেপে ধরে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। সাদিক সাহেব মৃদু হেসে বললেন, আগে মাহিম কি বলে সেটা শুনে এসো প্রাপ্ত। আমরা নিজেদের কথা একটু পরে আলোচনা করলেও কোনো সমস্যা নেই তো। কিন্তু বাবা? কোনো কিন্তু নেই, শুনে এসো। মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবে ও, ছুটে এসেছে ওভাবে। শীতল দৃষ্টিতে মহিমের দিকে তাকালো প্রাপ্ত। মাহিম অসহায়ভাবে ইশারায় বোঝালো, আমার কথাটা শোন ভাই। বাবার সামনে দ্রুত পায়ে এগিয়ে এসে ওর শার্ট ধরে টেনে নিজের সামনে নিয়ে পিঠে ধাক্কা লাগালো প্রাপ্ত। এক ধাক্কাতেই দরজা ঠেলে ভিতরে রুমে ঢুকেছে মাহিম। প্রাপ্ত শার্টের হাতা গোটাতে গোটাতে ওর দিকে এগোতে এগোতে বলল, সমস্যা কি তোর জন্য কি বাবার সাথে নিজের বিয়ের আলাপও করতে পারবো না ঠিক মতো? বল তোর জরুরি আলাপ, আমি তো শুনি। তবে যদি তোর আলাপ জরুরি কিছু না থাকে, আমি নিজ দায়িত্বে তোকে জরুরি খাতিরের মাধ্যমে হসপিটালের জরুরি বিভাগে পাঠিয়ে দেব। বল এবার। বিয়ের আলাপ মানে? কার সাথে? খই? মাহিমের বিস্ময়ের সুর। প্রাপ্ত বলল, না, যাকে ভালোবাসি তার সাথে। তুই বল কি বলবি। তুই কি সাদিক আঙ্কেলকে রকস্টার ইচ্ছের বিয়েতে বলতে যাচ্ছিলি? প্রাপ্ত থামলো। মাহিমের সাথে ওর ওঠা বসা বেশি। ইচ্ছেকে নিয়ে ওর অনুভূতিগুলো ওর টের পেয়ে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। শান্তভাবে বলল, হেয়ারি না করে আগে বল কি বলতে এসেছিলি। তারা আছে আমার। তুই রকস্টার ইচ্ছেকে ভালোবাসিস? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল প্রাপ্ত। অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করতে ইচ্ছা করছে না ওর। শুধু মাহিম কেন, চিৎকার করে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছা করছে ওর ও ইচ্ছেকে ভালোবাসে। ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে একধানে কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল ও। তারপর মাথা তুলে মাহিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবেসে ফেলেছি ওই রকস্টারকে প্রচন্ড। ওকে ছাড়া থাকার দায় হয়ে গেছে আমার। মাহিম, খুব বেশি ভালোবাসা আর তার থেকে দূরত্ব এত বেশি ভয়ানক হয় বুঝি। পাগল করে দিয়েছে আমায়, লিটারেলি পাগল করে দিয়েছে। তাকে ছাড়া মন মস্তিষ্কে আর কিছুই আসছে না। কি করি বলতো? ওর কথা শুনে মাহিম নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিল। প্রাপ্ত হেসে বলল, থাক, তোকে বলতে হবে না। বাবার সাথে ওকে নিয়েই কথা আছে আমার। বাবাকে বলে তারপর ওকে প্রপোজ করতে যাব ভাবছি। সময় নষ্ট করিস না আবার। কিছু বলার থাকলে বল, বলে আমি আসছি। নীরবে ওর দিকে চেয়ে রইল মাহিম। রাগ নিয়ে তেড়ে এগোতে নিয়েও নিজেকে সামলালো প্রাপ্ত। ওকে জ্বালাতেই মাহিম এই সময় এসেছে এমনটাই ভেবে পিছনে ফিরল বেরিয়ে আসবে বলে। মাহিম ডাক লাগিয়ে বলল, যাস না প্রাপ্ত। শালা,
কুসংস্কার বলেও একটা কথা আছে, এই কাজেও ভীষণ ডাক দিলি, ফিরবো না আমি। চোখ বন্ধ করে নিজেকে সংবরণ করতে গিয়েও বিরক্তি বাড়ল। মাহিমের দিকে ফিরে না ফিরে হাঁটতে হাঁটতে বলল ও কথাটা। মাহিম ধরা গলায় বলল, ইচ্ছের বিয়ে ঠিক হয়ে গেছে প্রাপ্ত, সামনে 15 তারিখ ওর বিয়ে। প্রাপ্তর পা থেমে গেল তৎক্ষণাৎ। রোবটের মতন পিছন ফিরল ও। ওর অবিশ্বাসী চাহনি। মাহিম জল ভরা চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর এগিয়ে এসে মোবাইলটা বের করে এগিয়ে দিল প্রাপ্তর হাতে। আস্তে ধীরে মোবাইলে থাকা নিউজটা চোখ বুলিয়ে নিল প্রাপ্ত। রকস্টার ইনায়াত নিকন ইচ্ছে আর ইনশিয়া বিল্ডার্সের উত্তরসূরি রাকিন শেওয়াতের বিয়ের খবর। একটু চুপ থেকে হঠাৎ হেসে উঠল প্রাপ্ত। শব্দ করে হাসতে হাসতে বিছানায় গিয়ে বসলো ও। মাহিম নির্বিকার। ও বুঝে উঠতে পারছে না ঠিক কি বলে প্রাপ্তকে সামলাবে। প্রাপ্ত হাসি থামালো। হাঁটুতে কোনোই ঠেকিয়ে বসে আবারও কিছুক্ষণ এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এমনটাই তো হওয়ার কথা ছিল, তাই না রে মাহিম? নিজেকে সামলা প্রাপ্ত। সামলানোর কি আছে এখানে মাহিম? কিছুই তো নেই সামলানোর। এমনটাই তো হওয়ার কথা ছিল, দোষটা তো আমারই। যে মনটাকে সযত্নে গুছিয়ে রেখেছিলাম, তাকে দেখার পর সে মনটাকে আর সামলাতে পারি। যেখানে দুজনের মিল কোনোদিনও হবার নয়, সেটা ভুলেও ভালোবেসে ফেলেছি তাকে। অনুভব হয় বারবার, প্রতিবারের দেখায় প্রেমে পড়েছি তার। আর তার চেয়েও বড় কথা, যাকে আমি ভালোবাসলাম সেই জন্য কাউকে ভালোবাসতে পারি, এই কথাটাও অবধি ভুলে গিয়েছিলাম আমি। একবারও ভাবিনি, ইচ্ছে নিজে থেকে কখনো আমাকে অনুভব করায়নি ও ভালোবাসে আমায়। বারবার দেখা হওয়াটা তো শুধু কোইন্সিডেন্স ছিল মাত্র। তার প্রতিবার সেই দেখা হয় ওর হাসিটা দেখার বদলতে ভুলে গেলাম। ওর মতো সেলিব্রিটির লাইফে আমার মতো অহরহ মানুষের আনা না। অনেকেই আমার মতো এইভাবে ভালোবেসে ফেলেছে ওকে, আর ও তো সেই ভালোবাসাগুলোর একটাকে স্বীকৃতি দিয়ে ফেলেছে অনেক আগে। মাহিম এগিয়ে এসে প্রাপ্তর কাঁধে হাত রাখলো। কথাগুলো বলে মাথা নিচু করেছিল প্রাপ্ত। কাঁধে মাহিমের হাতে স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো ও। ওর চোখ দেখে এতক্ষণে আটকে উঠল মাহিম। ছলছল করছে প্রাপ্তর চোখ, যখন তখন অস্ত্র বর্ষণ হবে তুমুল ভাবে। ওকে অবাক করে দিয়ে ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে প্রাপ্ত বলল, এতটাই বেশি ভালোবেসেছি যে শুধু ওকে ভেবে বাকি সব ভুলে গিয়েছি মাহিম। এমনকি আবার সে কল্পনাকেও। ও আমাকে নিজের সত্তাতেই আটকে নিয়েছে রে। প্রেম নমরে আমি কি করব বল? ওর ভালোবাসার জোয়ারে ভাসতে চাওয়ার লোভ সামলাতে পারিনি, দোষটা আমারই। মাহিম কিছু বলতে যাচ্ছিল, ওকে সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো প্রাপ্ত। এক ফোঁটা চোখের জলও পড়তে দেয়নি নিজের চোখ থেকে। ঠিকঠাক মতন দাঁড়িয়ে গলা ছেড়ে বলল, এখানে যা যা কথা হলো ভুলে যা, কেউ জানবে না এসব কিছু, মাথায় রাখিস কথাটা। প্রাপ্ত, আমি বলেছি কেউ কিছু জানবে না মানে জানবে না। মাহিম থামলো। প্রাপ্ত কি করে নিজেকে সামলাবে সেটাও জানে না, তবে এই কথাগুলো কাউকে জানিয়েও যে কোনো লাভ নেই তা ও বেশ ভালো মতোই জানে। যেখানে ইচ্ছের বিয়েই ঠিক হয়ে গেছে, সেটা অবশ্য ওর সম্মতিতে হচ্ছে। প্রাপ্তকে ওর একপাক্ষিক ভালোবাসা ভুলতে হবে। আর কথা বাড়ালো না মাহিম। রুম থেকে হনহনিয়ে বেরিয়ে আসলো প্রাপ্ত। ড্রয়িং রুমে তৎক্ষণাৎ খই আর মিষ্টি এসে বসেছে সাদিক সাহেব আর পিয়ালির সাথে। প্রাপ্তকে দেখে দাঁড়িয়ে গেল খই। এক পলক ওর দিকে তাকিয়ে প্রাপ্ত সুস্পষ্ট গলায় বলে দিল, এ মাসের 15 তারিখ আমার আর খইয়ের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো বাবা। পরের 1 সপ্তাহের মধ্যে চাকরি কনফার্ম করে ফেলবো আমি। বিয়েটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেই হবে। আমি খইকেই বিয়ে করতে চাই। পাথরের মতন দাঁড়িয়ে রইল খই। ঠিক কি শুনছে তা বুঝে উঠতেই পারল না যেন। ঘাড় ঘুরিয়ে তাকালো সাদিক সাহেবের দিকে। তার চেহারার হাসিটা বলে দিল প্রাপ্তর সাথে ওর বিয়ে হোক, এমনটাই চান তিনিও। শ্বাস আটকে 1 পা 2 পা করে পিছোতে লাগলো ও। সাদিক সাহেব ইশারা করতেই পিয়ালি আর মিষ্টি উঠে দাঁড়িয়ে গেল। মিষ্টি খইয়ের কাঁধে হাত রেখে বলল, তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমি, চলো। জলভরা চোখে মিষ্টির দিকে তাকালো খই। যন্ত্র মানবীর মতন চলে আসলো পিয়ালির ঘরে। মিষ্টি মৃদু হেসে বলল, আসলে পিয়ালির মা ছিলেন গ্রামের মেয়ে। সাদিক আঙ্কেলের কোনো এক থেসিস চলাকালে তার সাথে দেখা হয়। প্রেমের বিয়ে ছিল দুজনের। হয়তো এ কারণেই
প্রান্তর বরাবরের ইচ্ছে ছিল গ্রামের প্রাণবন্ত কোনো মেয়েকেই বিয়ে করার। ওর লাইফে তেমন করে কেউ আসুক, যেমনটা ওর বাবা মায়ের সাথে হয়েছিল। তোমাকে দেখার পর আমাদের সবারই মনে হয়েছে প্রান্তর মনে সে জায়গাটা তুমিই করে নিতে পারবে, এমনকি তুমি করেও নিয়েছো। এখন তুমি নিজের মতো করে এই শহরে মানিয়ে নিতে শিখেছো খয়। তোমার চেষ্টায় পড়াশোনাতেও তুমি অনেক দূর এগিয়েছো। সাদিক আঙ্কেল তো সবসময় তোমার পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবুও যেহেতু প্রান্ত তোমাকে পছন্দ করে, তাই উনি চান তোমাদের দুজনের বিয়ে সেরে ফেলে তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে। খই নির্বিকার। সাদিক সাহেবের দায়িত্ববোধটা এত বেশি হবে যে নিজের ছেলের বউ করে ওকে নিজের কাছে রাখবেন উনি, এমনটা ধারণাতেও ছিল না ওর। তবে যদি প্রাপ্ত ওকে ভালোবেসে ফেলে সে দিকটাও ভাববেন উনি, এটাও স্বাভাবিক। কিন্তু তা বলে ওর মতো অনাথকে, অবশ্য ও যে অনাথ সেটা বিবেচনার মানসিকতা সাদিক সাহেবের নয়। ও এটাও জানে প্রাপ্ত কি করে ওকে ভালোবাসবে। কেউ আগে থেকে কেমন মানুষকে ভালোবাসবে সেটা নিশ্চিত করে রাখতে পারে বুঝি। এই ভালোবাসার প্রত্যুত্তর কি হওয়া উচিত ওর? ও তো ভালোবাসে না প্রাপ্তকে, তাহলে কাকে? যার কথা ভেবে ভেবে ও নিজেকে সাজাচ্ছে তাকে নয় তো, ওর নকশাদার। ওর মাথার চুলগুলো উল্টে ধরল খই। ওর দিশাহারা অবস্থা দেখে পিয়ালি আর মিষ্টি একে অপরের দিকে তাকালো। পিয়ালি এগিয়ে এসে বলল, তুমি কি চাও খই? তুমি চাও না এই বিয়েটা হোক? ওর জিজ্ঞাসা দৃষ্টির জবাব খুঁজে পেল না খই, কিন্তু ওকে তো জবাব দিতেই হবে। মিষ্টি আবারও বলল, বলো খই, তোমার মতামত ছাড়া তো আর বিয়ে সম্ভব না। তোমার মত নেই এই বিয়েতে? মত নেই কথাটা বলার কারণ খুঁজতে লাগলো খই, কিন্তু খুঁজে পেল না। যতটা ভালোবাসা এখানে ও পেয়েছে তার সীমা জানা নেই ওর। অমুক করবে কার জন্য? যে মানুষটার সাথে কিছুটা সময়ের সাক্ষাৎ ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তার জন্য? কিন্তু সে তো আপনজন হওয়ার কোনো আশ্বাস দেয়নি ওকে। সেদিনের পর আর দেখা পর্যন্ত করতে আসেনি সেই মানুষটা। তবে তার জন্য কেন ও ভাবছে? কেন তার জন্য এই পরিবারটাকে অস্বীকার করবে ও? তা কি করে হয়? একটা শ্বাস ছেড়ে খই চোখ বন্ধ করে বলল, আমি রাজি। পিয়ালি জড়িয়ে ধরল খইকে। মিষ্টি কি বুঝে কিছুক্ষণ অনুভবের চেষ্টা করলো ওর কথাটা, বলল, সত্যিই কি তুমি রাজি খই? হ্যাঁ, আমাদের তো কোনো কারণ নেই আমার মিষ্টি আপু, আমি রাজি। কিন্তু খই, আজ মা থাকলে। কথা শেষ না করে তাচ্ছিল্য হাসলো খই। মূলত মিষ্টির সন্দিহান কথাগুলো থামাতে মায়ের কথাটাকে মনে করে দিল ও। মিষ্টি মৃদু হেসে ওর কাঁধে হাত রেখে বলল, উনি যেখানেই আছেন ভালো আছেন খই। তোমার সিদ্ধান্তে খুশি হয়েছেন। প্রান্ত অনেক ভালো রাখবে তোমাকে, অনেক ভালোবাসবে। খই নিমিলিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। ও তো ভালোবাসার আশা করেছিল, সে ভাগ্য হলো না। এবার ভালোবাসাকে ভালোবাসার চেষ্টা করবে না হয়। মায়ের পুরনো একটা গয়না খুঁজতে খুঁজতে নিজের পুরো রুমটা তছনছ করে দিয়েছে ইচ্ছে। যেখানে আর কিছু হোক বা না হোক মায়ের জিনিসগুলো সব সময় নখদর্পণে থাকে ওর। মাথার চুলগুলো উল্টে চেপে ধপ করে বিছানায় বসে পড়ল ও। বিয়েতে রাজি কথাটা রাকিনকে বলার পর থেকেই মাথায় কাজ করছে না ওর। টমি মুখ দিয়ে মেঝেতে পড়ে থাকা দুটো ফাইল খানিকটা সাইডে রেখে দিল। কিছু জামা কাপড়ও একপাশে টেনে রাখলো। ঘর গোছানোর চেষ্টা হয়তোবা। অতঃপর ইচ্ছের কাছে এগোলো। ওর পায়ে প্যাঁচ লেগে গেছে কিছু একটা। ইচ্ছের অস্থিরতা বুঝে ওকে নিজের দিকে মনোযোগী করার চেষ্টা শুরু করলো টমি। ওর গা ঘেঁষে পা মুড়িয়ে থাকা ইচ্ছেও বুঝলো টমি ওর পা মুড়িয়ে থাকা জিনিসটা ছাড়িয়ে দিতে বলছে ও। কিছুক্ষণ পাত্তা না দিয়ে মাথা ধরে বসে রইল নিজের মতো। টমি হার মানতে নারাজ, যেন ইচ্ছের মনোযোগ এখন ওর চাই। পেরে না উঠে ইচ্ছে একসময় চেঁচিয়ে বলে উঠল, ওটা প্রাপ্তর ছেঁড়া স্কার্ফ না টমি, সো প্লিজ স্টপ অ্যানোয়িং মি। বলে দিয়ে নিজে আটকে গেল ইচ্ছে। টমি ওর ধমক শুনে নুয়ে বসে গেল মেঝেতে। ঠোঁট কামড়ে ধরে আশেপাশে তাকালো ইচ্ছে। আজ বাদে কাল রাকিনের সাথে ওর বিয়ে। বাকি সব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মতো আজ এই মুহূর্তে প্রাপ্ত নামটাই ওর মাথায় ঘুরছে। নিজের উপর প্রচন্ড রকমের বিরক্ত হলো ও। একটা অচেনা মানুষকে নিয়ে কখনো এতটা ভেবেছে কিনা মনে পড়ল না ওর।
মাথা থেকে এইসব ভাবনা সরানো জরুরি ভেবে বাটন ফোনটা হাতে নিল ইচ্ছে। ডাবল ট্যাপের লাস্ট ডায়ালড নাম্বারটা না দেখেই কল লাগালো। ওপাশ থেকে শান্তশিষ্ট এক আওয়াজ। হ্যালো, কে বলছেন?